নিরুপমা ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, কোনো ধরনের রেসপন্স করছে না। লামিয়া এগিয়ে এসে নিরুপমার পালস চেক করে দ্রুত নিরুপমাকে আইসিইউতে নিয়ে যেতে বলে। অরহান নিরুপমার সাথে ভেতরে যেতে চাইলে লামিয়া ঢুকতে দেয় না। অরহান কান্না মিশ্রিত কণ্ঠে লামিয়াকে অনুরোধ করে বলতে থাকে, নীরু বেঁচে আছে তো? ওকে প্লিজ সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও। লামিয়া, আমি নীরুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। নীরু আমার জীবন হয়ে গেছে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অরহানের কষ্টে জড়িত কণ্ঠস্বর শুনে লামিয়ার বুকে তীব্র এক যন্ত্রণা অনুভূত হয়। গম্ভীর কণ্ঠে বলে, আমি চেষ্টা করব। লামিয়া আর কথা না বাড়িয়ে দ্রুত আইসিইউর ভেতরে ঢুকে যায়। অন্যদিকে ফাহমিদ এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে নিলে তার সামনে কেউ বন্দুক তাক করে বলে সারেন্ডার করতে। ফাহমিদ পেছনে ফিরে আরিফকে দেখে চেঁচিয়ে ওঠে। আরিফ বলে, আমি আপনার পিছা অনেক আগে থেকেই করছিলাম স্যার, তবে অনেক দূর থেকে। দুর্ভাগ্যবশত আমি বুঝতে পারিনি আপনি স্যারের ওয়াইফকে এভাবে শ্যুট করবেন। দূর থেকে আপনাকে আটকাতে আসতে আসতে আপনি ততক্ষণে গুলি ছুড়ে দিয়েছিলেন। আপনাকে আমার সাথে সামরিক আদালতে যেতে হবে এখনই। ফাহমিদ আরিফকে ম্যানিপুলেট করে বিভিন্ন লোভ দেখাতে চায়। আরিফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আরহাম স্যার ঠিক সন্দেহই করেছিলেন, কিন্তু সবাই তো আর আপনার মতো লোভী আর দেশদ্রোহী হয় না স্যার। আমি দেশের জন্য কাজ করি, আমাকে লোভ দেখিয়ে লাভ নেই। আরহাম স্যার আপনার কি অবস্থা করে এটাই এখন দেখার পালা। চলুন। আইসিইউর ভেতরে নিরুপমা চিকিৎসা চলছে। লামিয়া এসে নিরুকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলে। লামিয়া ইউনিফর্মের সাথে হ্যান্ড গ্লাভস আর মাস্ক পরিধান করে নিরুপমার অপারেশন করার জন্য তৈরি হয়। নিরুপমা নিস্তেজ মুখশ্রীর পানে এক পলক তাকিয়ে লামিয়া অরহানের প্রতি তার নিষিদ্ধ অনুভূতির কথা স্মরণ করে। সেদিন অনুষ্ঠানে নিরুপমার সাথে অরহানের কাটানো হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো তার অন্তরে তীর তীর করে বিঁধছিল। লামিয়া চাইলে এখন নিরুপমাকে অরহানের জীবন থেকে সরিয়ে দেবার শেষ চেষ্টা করতে পারে, তবে নিজের ঈর্ষান্বিত অনুভূতি আর কর্তব্যের মধ্যে লামিয়া নিজের কর্তব্যকে বেছে নেয়। লামিয়া দেরি না করে নিরুপমার অপারেশন করা শুরু করে। অরহান অপারেশন থিয়েটারের বাহিরে নিস্তব্ধ হয়ে বসে আছে। আকস্মিকভাবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা অরহানকে পুরো স্তব্ধ করে দিয়েছে। হাত পা যেন ক্রমশ অবশ্যই আসছে, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। অরহানের যেন শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে বারবার। এই তো কিছু মুহূর্ত আগেও তো সে আর নীরু একসঙ্গে কতটা সুখী ছিল। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার। নিরুপমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি অরহানের চোখের সামনে ভেসে আসছে। মেরু রোদ্দুরের মতো ঝলমল করা হাসি, চাঁদের মতো স্নিগ্ধ করা মুখশ্রী বারবার অরহানের স্মৃতিতে এসে তাকে কষ্ট দিচ্ছে। হৃদয়ের যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অরহান মনে মনে আল্লাহকে বলতে থাকে, এই তো আমি বাঁচতে শিখেছিলাম, জীবনের আনন্দগুলো উপলব্ধি করা শিখেছিলাম। আমি আবার নিজের অতীতের সেই নিস্তব্ধ জীবনে ফিরতে চাই না। আমি আমার নীরুর সাথে বাঁচতে চাই। আমি নীরুর সাথে জীবনের প্রতিটা মুহূর্ত আরও একবার আনন্দের সাথে উপলব্ধি করতে চাই। আমার নীরুকে নিয়ে যেও না আল্লাহ। আর কোনো মানসিক ধাক্কা আমি সহ্য করতে পারবো না। এবার সত্যি আমি শেষ হয়ে যাব। প্রায় ঘন্টাখানেক পর লামিয়া ওটি থেকে বেরিয়ে আসে। অরহান দৌড়ে লামিয়ার দিকে ছুটে যায়, ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে, আমার নীরু কেমন আছে লামিয়া? ও ঠিক আছে তো? বেঁচে আছে তো? বলো না, নীরু কি চোখ খুলেছে? আমি আমার জানকে দেখবো এখনই। লামিয়া অবাক নয়নে অরহানকে দেখছে। কতই না বদলে গিয়েছে অরহান। এই অরহানের সাথে আগের রোড, কঠোর এবং নিষ্ঠুর অরহানের যেন আকাশ পাতাল তফাৎ। মিরুকে যে অরহান এতটা ভালোবাসে এটা তার কল্পনার বাহিরে ছিল। লামিয়া নীরবতায় অরহানের অস্থিরতা আর ভয় আরো বেড়ে যায়। অশ্রুসিক্ত নয়নে লামিয়ার বাহু চেপে কান্নাজড়িত কণ্ঠে অরহান চিৎকার করে বলে ওঠে, উত্তর দিচ্ছ না কেন তুমি? থাক, তোমার কিছু বলতে হবে না। আমি নিজে গিয়েই আমার জানকে দেখে আসছি। অরহানের কথায় লামিয়ার হুঁশ ফিরে আসে। লামিয়া অরহানের হাত ধরে আটকে বলে, এখন তোমার স্ত্রীর কাছে যাওয়া যাবে না অরহান। মাত্র তোমার স্ত্রীর কোমর থেকে অপারেশন করে গুলি বের করা হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা আরও ঘন্টাখানেক অবজারভেশনে রাখবো, তারপর তুমি চাইলে দেখা করতে পারবে। আপাতত তাকে আইসিইউতে রাখা হবে। অরহান যেন কষ্টের মাঝেও ক্ষণিকের স্বস্তি পায়।
তার মানে তার নীরু বেঁচে তো আছে। অরহান একটু শান্ত হয়ে লামিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও লামিয়া। আমার তোমার সাথে রুড ব্যবহার করা উচিত হয়নি। আমার মাথা কাজ করছিল না। নীরুকে বাঁচানোর জন্য আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। লামিয়া গম্ভীর কণ্ঠে বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি অরহান। আর যদি ঈর্ষায় আমি নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতাম, তাহলে একজন ডাক্তার হিসেবে কখনোই নিজের ব্যক্তিত্বের মুখোমুখি আমি হতে পারতাম না। বাই দ্য ওয়ে, নীরুকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে। নীরুর জ্ঞান ফিরতে সময় লাগবে। লামিয়া কথাগুলো বলে মলিন হেসে চলে যায়। অরহান আইসিইউ এর বাহিরে দাঁড়িয়ে নিরুপমাকে কখন সচক্ষে দেখতে পারবে সেই অপেক্ষায় আছে। অনেকক্ষণ কেবিনের বাহিরে পায়চারি করে ক্লান্ত হয়ে অরহান আবারও বসে পড়ে। লামিয়া নিজের কেবিনে বসে প্রথমে আফসারকে কল করে, কিন্তু আফসার কল রিসিভ না করায় লামিয়া অরহানের মাকে ফোন করে নিরুপমার খবর জানালে অবন্তিকা যেন আকাশ থেকে পড়েন। দৌড়ে গাড়ি ঠিক করে সিএমএইচ এর উদ্দেশ্যে রওনা হন তিনি। লামিয়া কথা শেষ করে আবারও আইসিইউ এর সামনে এসে অরহানকে চুপচাপ বসে থাকতে দেখে। এই কয়েক ঘন্টার মধ্যেই তার ভালোবাসার মানুষটি কেমন নিস্তেজ হয়ে গেছে। লামিয়া অরহানের পাশের সিটে বসে পড়ে। অরহানের কাঁধে বন্ধুত্বের হাত রেখে নরম স্বরে বলে, তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। অরহান আইসিইউ এর বন্ধ দরজার সামনে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি আর ভয় যে কতটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হয়, আজ আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি লামিয়া। লামিয়া অরহানের কথার অর্থ খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরে শান্ত দৃষ্টিতে অরহানের পানে তাকিয়ে থাকে। এরই মধ্যে অবন্তিকা দৌড়ে অরহানের কাছে ছুটে এসে নিরুপমার অবস্থা সম্পর্কে জানার জন্য ব্যাকুল হয়ে যান। লামিয়া নিরুপমার সব আপডেট দিয়ে সামনে তাকাতেই আরিফকে কিছুটা দূরে চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকতে দেখে। লামিয়া আর কথা না বাড়িয়ে সেই দিকে চলে যায়। অবন্তিকা কিছুটা স্বাভাবিক হয়ে অরহানকে ধরলে অরহান সাথে সাথে তার মাকে জড়িয়ে কান্না করতে থাকে। বাবা এটা কি করলো মা? একবারও আমার কথা ভাবলো না। আমি কিভাবে নীরুকে ছাড়া বাঁচবো এটা চিন্তা করলো না। এত কিসের আক্রোশ ছিল তার নিরুপমার উপর যে তাকে মেরেই ফেলার চেষ্টা করলো। আমি আর কখনো ওই অমানুষটার মুখ দেখতে চাই না। আমার পুতুলের মতো নীরুকে কেউ কিভাবে এত কষ্ট দেওয়ার চিন্তা করতে পারে? অবন্তিকা অরহানকে ছেড়ে অবাক কণ্ঠে শুধায়, তুই এসব কি বলছিস আরহান? তো তোর বাবা এই কাজ করেছেন? অরহান ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, ওই অমানুষ ছাড়া আর কে এই কাজ করতে পারে? নীরুকে আমার জীবন থেকে সরানোর জন্য উনি এই পদ্ধতি বেছে নিয়েছেন। অরহান তার মায়ের পানে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমি শুধু প্রমাণ হাতে পেয়ে নেই একবার মা, তারপর আমি সব সম্পর্ক ভুলে যাব। অন্যদিকে লামিয়া আরিফের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা, এটা কি হয়েছে? এটা কি আপনি জানেন ক্যাপ্টেন আরিফ? আরিফ লামিয়ার দিকে তাকিয়ে বলে, স্যারের স্ত্রীকে মেজর ফাহমিদ গুলি করেছেন। আমি নিজের চোখে সব দেখেছি, কিন্তু স্যারকে আটকাতে আমি ব্যর্থ হয়েছি। আরিফের কথা শুনে লামিয়া হতবাক হয়ে যায়। মেজর ফাহমিদ সম্পর্কে লামিয়া চাচাতো ভাই হওয়ায় লামিয়া অবাক কণ্ঠে শোধায়, ফাহমিদ ভাই এখন কোথায়? আর ফাহমিদ ভাই অরহানের স্ত্রীকে মারতে যাবে বা কেন? আরিফ লামিয়ার পানে চেয়ে বলে, হয়তো কারো অর্ডারে তিনি এই কাজ করেছেন। ওনাকে হাতে নাতে ধরে আমি সামরিক আদালতে নিয়ে গিয়েছিলাম। মৌখিক অভিযোগের ভিত্তিতে স্যারকে এখন আপাতত সামরিক কারাগারে রাখা হয়েছে। তবে ফাহমিদ স্যার অভিযোগ অস্বীকার করেছেন। এখন তদন্ত করা হবে, তারপর আবার আর্মি কোর্টে বিচার কাজ শুরু হবে। আমি এখন আরহান স্যারকে এই বিষয়টিই জানাতে এসেছি। আরহান স্যারকেও সামরিক আদালতে হাজির হতে হবে। লামিয়া যেন ক্ষণে ক্ষণে কেবল বিস্মিত হয়েই যাচ্ছে। লামিয়া আরিফের পানে তাকিয়ে আবার শুধায়, তাহলে আপনি এখনো দূরে দাঁড়িয়ে আছেন কেন? যান আপনার অরহান স্যারের কাছে। আরিফ শান্ত দৃষ্টিতে লামিয়ার পানে চেয়ে বলে, আমার আরহান স্যারের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ নেই। স্যার আমাকে একটা দায়িত্ব দিল, সেটাও আমি পালন করতে অপারগ হলাম। সব দেখেও ম্যাডামকে আমি বাঁচাতে পারলাম না। লামিয়া আরিফকে আশ্বস্ত করে বলে, এতে তো আপনার কোনো দোষ নেই। আপনি যান আপনার অরহান স্যারের কাছে। এই মুহূর্তে অরহানেরও সব ঘটনা জানা উচিত। আরিফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে জড়তা কাটিয়ে অরহানের সামনে যায়। অরহানের মাথায় এখনো শুধু তার নীরুর চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তাই আরিফকে অরহান খেয়াল করে না।
আরিফ জোরে ডাক দিয়ে অরহানের ধ্যান ভাঙায়। অরহান এবার আরিফকে লক্ষ্য করে, জিজ্ঞাসা দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে থাকে। আরিফ কিছুক্ষণ থামে, তারপর সাহস সঞ্চার করে বলতে থাকে, স্যার, আপনার অর্ডার অনুসারে আমি ফাহমিদ স্যারকে ফলো করছিলাম। অনেক তথ্যই আমি বের করতে পেরেছি। আর আমি ফাহমিদ স্যারকে নিজ চোখে ম্যাডামকে গুলিও করতে দেখেছি। আমি দুঃখিত স্যার, আমি অনেক দূরে অবস্থান করার তৎক্ষণাৎ ফাহমিদ স্যারকে আটকাতে পারিনি। আরিফের কথা শুনে রাগে অরহানের শিরা উপশিরা কাঁপতে থাকে। আরিফের দিকে এগিয়ে এসে চিৎকার করে বলে, ওই লম্পট এখন কোথায়? আরিফ ভয়ে কয়েক কদম পিছিয়ে আমতা আমতা করে বলল, ফাহমিদ স্যার এখন সামরিক কারাগারে আছেন। উনি অভিযোগ অস্বীকার করেছেন স্যার। এখন তদন্ত করা হবে, তারপর পরশু আবার ফাহমিদ স্যারকে সামরিক আদালতে নিয়ে যাওয়া হবে। উনি স্বীকার করলে তো করলেনই, না করলেও আমার কাছে প্রমাণ আছে স্যার। এখন শুধু সাক্ষ্য দেওয়ার পালা। আপনাকেও সামরিক আদালতে উপস্থিত হতে হবে স্যার। ওনারা জিজ্ঞাসাবাদ করবেন। অরহানের রাগে হাত পা কাঁপছে। অরহানের ইচ্ছে করছে এখনই ফাহমিদকে গিয়ে গুলিতে ঝাঁঝরা করে ফেলতে। তবে এই মুহূর্তে অরহানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার নীরু। নীরুকে এই অবস্থায় একা রেখে অরহান কিছুতেই যেতে পারবে না। অরহান আরিফের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার স্ত্রীর এখনো জ্ঞান ফিরেনি। আমার স্ত্রীকে এখন একা ফেলে আমি কোথাও যেতে পারবো না। আমি আরও কিছু অফিসারদের ফাহমিদের দিকে নজর রাখতে বলে দিব, যাতে সে কারাগার থেকে পালাতে না পারে। আর তুমি আমার বাবা বলতে গিয়ে অরহান থেমে যায়। তারপর আবার বলা শুরু করে, তুমি তোমার আফসার স্যারের দিকে নজর রেখো। যদি ফাহমিদের সাথে তিনি কারাগারে দেখা করতে আসেন, তাহলে আমাকে সাথে সাথে জানাবে। আরিফ আর কথা না বাড়িয়ে চলে যায়। আরিফও খুব ভালোভাবে বুঝতে পারছে ফাহমিদকে এই কাজ করার অর্ডার কে দিয়েছে। আফসার স্যার যে এতটা নিকৃষ্ট হতে পারে এটা আরিফের ধারণার বাহিরে ছিল। অন্যদিকে আফসার নিজের কেবিনে পায়চারি করছে। আফসার ভাবতে পারেনি ফাহমিদ এভাবে ধরা পড়ে যাবে। আরিফের উপর তার প্রচন্ড রাগ হচ্ছে। আফসার এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কে আছে। ফাহমিদ তার সব কুকর্ম ফাঁস করে দিলে আফসারের এত বছরের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এমনকি তাকে কঠিন বিচারের সম্মুখীনও হতে হবে। আফসার মনে মনে ভাবতে থাকেন, না না, এই ফাহমিদকে আর বাঁচতে দেওয়া যাবে না। আবার সামরিক আদালতে ওকে নিয়ে যাওয়ার আগেই কারাগারে মেরে ফেলতে হবে। অরহানকে এতক্ষণে আইসিইউর ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে। অরহান কাঁপা কাঁপা পায়ে কেবিনের ভেতরে প্রবেশ করতে থাকে। নিরুপমাকে দেখে অরহানের বুক ধড়ফড় করে ওঠে। নিরুপমার হাতে ইনজেকশন দিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। নিরুপমার মুখশ্রী মলিন নিস্তেজ হয়ে গেছে। ঠোঁটের গোলাপি আভাও মুছে গিয়ে কেমন যেন কালচে শুষ্ক হয়ে গেছে। মুখশ্রীর সমস্ত শুভ্রতা যেন ম্লান হয়ে গেছে। অরহান নিরুপমার পাশে গিয়ে নিঃশব্দে বসে নিরুপমাকে দেখতে থাকে। নিরুপমার হাত স্পর্শ করতে অরহানের ভয় হচ্ছে, যদি ব্যথা পেয়ে যায়। অরহানের চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। নিরুপমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে অরহান বলতে থাকে, তোমার নীরবতা আমার সহ্য হয় না নীরু। তুমি সারাক্ষণ তুর করো, আমাকে বিরক্ত করো। আমার সেসবই ভালো লাগে। আমার জীবনে আবার সজীবতা ফিরিয়ে দাও নীরু। এখনো একসাথে কত পথ চলা বাকি। তোমার মুখ থেকে ভালোবাসি শোনা বাকি। আমার তোমাকে প্রথমবার দেখার স্মৃতিগুলো জানানো বাকি। আমার কাছে তুমি আবদার করেছিলে না তোমাকে সাজেক ঘুরতে নিয়ে যাওয়ার জন্য? সেখানে যাওয়ার জন্য হলেও তো তোমাকে সুস্থ হতে হবে নীরু। অরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে কান্নাজড়িত কণ্ঠে আবার বলতে থাকে, আমি তোমার সব আবদার মেনে নিব নীরু। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সেটাই এনে দিব। তোমাকে একটু বকা দিব না, প্রমিস। আমার বুকে আগলে রাখবো তোমাকে জান। তুমি শুধু আগের মতো আমার কাছে ফিরে আসো। বিয়ের পর একদিনও আমি তোমাকে ছাড়া থাকতে পারিনি জানো। তুমি চলে যাওয়ার পর আমার এমন দমবন্ধ অনুভূত হয়েছিল যে আমি নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তোমাকে পরদিনই নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না নীরু। আমার দম বন্ধ হয়ে আসে, প্রচণ্ড অস্থির লাগে। তোমাকে, তোমার নিষ্ঠুর কাঠখোট্টা মেজর তোমাকে অনেক ভালোবাসে। অরহান এসব কথা বলতে বলতে কখন যে অবন্তিকা কেবিনে প্রবেশ করেছে তা খেয়াল করে না। অবন্তিকা অরহানের কাঁধে হাত বুলিয়ে বলতে থাকে,
আমাদের নীরুটা কিছু দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, দেখিস। আবার তার চঞ্চলতায় আমাদের জীবন রাঙিয়ে তুলবে। তুই দুশ্চিন্তা করিস না বাবা। অরহান তার মায়ের পানে তাকিয়ে মলিন হেসে শোধায়। মা, দেখেছো আমার নিয়তি? যাকে একদলা মাংসপিণ্ড ভেবে আমি অবহেলা আর অত্যাচার করতে চেয়েছিলাম, আজ তার জন্যই আমার সমস্ত জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই নীরুকে কোনোদিন অবহেলা আর অত্যাচার করতে পারিসনি আরহান। তুই খারাপ হতে চেয়েছিলিস ঠিকই, কিন্তু পারিসনি। অতীত মনে করে নিজেকে আর কষ্ট দিস না। অবন্তিকা নিরুপমার নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। আজ নিজের স্বামী আফসার আহসানের ওপর তার প্রচন্ড পরিমাণে ক্ষোভ অনুভূত হচ্ছে। অবন্তিকা মনে মনে ভাবেন, একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? অবন্তিকা অরহানের পানে চেয়ে রাগ মিশ্রিত গম্ভীর কণ্ঠে বলে, যদি সত্যি তোর বাবা এই নিকৃষ্ট কাজে জড়িত থাকে, তাহলে আমি তার সাথে নিজের সমস্ত সম্পর্ক শেষ করে দিব। প্রায় 20 ঘন্টা পর নিরুপমার জ্ঞান ফিরে। নিরুপমা চোখ খুলে পিটপিট করে তাকিয়ে চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে পরিস্থিতি বোঝার জন্য। হঠাৎ পাশে তাকাতেই নিরুপমা অরহানকে নিজের শিয়রের পাশে বসে থাকতে দেখে। অরহান চোখ বন্ধ করে ঝিমুচ্ছিল। অরহানের সারা মুখশ্রী জুড়ে এক ধরনের ক্লান্তির ছাপ ফুটে রয়েছে। নিরুপমা চোখ পিটপিট করে অরহানের পানে তাকিয়ে থাকে। নিরুপমা নিজের হাত দিয়ে অরহানকে স্পর্শ করতে চাইলেও পারে না। নিরুপমার শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল থাকায় হাত নাড়ানোর শক্তিটুকু অবশিষ্ট নেই। নিরুপমা আস্তে আস্তে অরহানকে ডাক দিতে থাকে, এই যে মেজর, উঠুন। অরহানের মাত্র চোখ লেগেছিল। নিরুপমার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই অরহানের ঘুম ভেঙে যায়। নিরুপমার পানে তাকিয়ে নিরুপমার জ্ঞান ফিরে আসতে দেখে অরহান বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। অরহানের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে অরহান বলতে থাকে, নীরু, অবশেষে তুমি উঠেছ। এখন কেমন লাগছে তোমার? খুব ব্যথা অনুভব হচ্ছে? আমার জান পাখি তুমি, একটু দাঁড়াও, আমি এখনই ডাক্তার অথবা নার্সকে ডেকে নিয়ে আসছি। অরহান দৌড়ে লামিয়ার কেবিনে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলতে থাকে, আমার নীরুর জ্ঞান ফিরেছে লামিয়া, প্লিজ জলদি আসো। এই বলে অরহান আবার দৌড় দিয়ে নিরুপমার কাছে ছুটে যায়। নিরুপমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। অরহানে যেন জানে জান ফিরে এসেছে নিরুপমাকে ফিরে পেয়ে। লামিয়াকে কেবিনের ভেতরে প্রবেশ করতে দেখে নিরুপমা হিংসে মুখ ফুলিয়ে ফেলে। লামিয়া নিরুপমার প্রেসার চেক করে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, কেমন লাগছে নিরুপমা? নিরুপমা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে, কোনো উত্তর দেয় না। অরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে শুধায়, কি হয়েছে আমার জান? কথা বলতে কি খুব কষ্ট হচ্ছে? অরহানের আদরে কণ্ঠস্বর শুনে নিরুপমা মিষ্টি হাসি দিয়ে অরহানের পানে তাকায়। লামিয়া বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে ইনজেকশন রেডি করে নিরুপমাকে দেওয়ার জন্য। নিরুপমা আর চোখে ইনজেকশন দেখে ভয়ে অরহানের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু কোনো ইনজেকশন দিতে দেব না, আমার সুচে ভয় করে। অরহান নিরুপমার পানে তাকিয়ে বলে, এত ব্যথা সহ্য করতে পেরেছ, আর এটা তো সেই তুলনায় কিছুই নয়। কিচ্ছু হবে না, আমি আছি না? তাহলে আমার জায়গায় আপনি ইনজেকশন নিয়ে নিন, আমি নিব না। অরহান লামিয়াকে ইনজেকশন দেওয়ার ইশারা করে। নিরুপমার সাথে কথা বলে তার ধ্যান অন্যদিকে করার চেষ্টা করে। আচ্ছা নীরু, তুমি আমাদের বেবির নাম কি রাখতে চেয়েছিলে? অরহানের কথা শুনে নিরুপমার ধ্যান তার দিকে নিবদ্ধ হয়। মিষ্টি হাসি দিয়ে নিরুপমা বলে, আমি আমার বেবির নাম আতিফ রাখবো, কারণ আতিফ আসলাম আমার প্রিয় সিঙ্গার। তাই? আর মেয়ে বাবু হলে কি নাম রাখতে? মেয়েবাবু হলে তার নাম আপনার নামের প্রথম 2 অক্ষর আর আমার নামের শেষ অক্ষর দিয়ে মিলিয়ে রাখতাম, অর্পা। অরহান আর নিরুপমার কথার মাঝে লামিয়া কখন যে নিরুপমাকে ইনজেকশন দিয়ে চলেও গেছে সেটা নিরুপমা খেয়ালই করে না। লামিয়া চলে যাওয়ার পর অরহান বলে, দেখেছো লামিয়া, তোমাকে ইঞ্জেকশন দিয়ে গেল আর তুমি টেরও পেলে না। নিরুপমা বিস্ময় নিয়ে বলে ওঠে, কি, কখন দিল? অরহান মুচকি হেসে নিরুপমার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। নিরুপমা অরহানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার চোখ এমন ফুলেছে কেন? আপনি কি কান্নাকাটি করেছেন নাকি? অরহান নিরুপমার প্রশ্ন শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তখনই অবন্তিকা চলে আসে নিরুপমার জ্ঞান ফেরার খবর শুনে। অবন্তিকাকে অরহানি কাল জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল।
নিরুপমাকে দেখে অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কপালে মায়ার পরশ এঁকে দেয়। নিরুপমা সবার যত্ন আর আদর পেয়ে খুবই খুশি, কিন্তু মনে তার একটি প্রশ্ন রয়ে গেছে, কে তাকে গুলি করলো এটা নিরুপমা বুঝে উঠতে পারছে না। অরহানের পানে তাকিয়ে নিরুপমা শুধায়, আমাকে কে গুলি করেছে? নিরুপমার কথা শুনে অরহানের নিজের বাবা আর ফাহমিদের কথা মনে পড়ে। রাগে হাত মুষ্টি বদ্ধ করে অরহান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, তবে নিরুপমার দিকে তাকানোর সাথে সাথেই অরহানের সমস্ত রাগ দূর হয়ে যায়। এই মুহূর্তে সে আর নিরুপমাকে কোনো চাপ দিতে চায় না। তদন্ত করা হবে বলে নিরুপমার প্রশ্ন এড়িয়ে যায়। তবে নিরুপমা অরহানের হাবভাব দেখে ঠিকই আঁচ করে ফেলে এই কাজ কে করেছে। মনে মনে বলে, শ্বশুর তো না, যেন জল্লাদ। অরহান আরিফকে ফোন করে টাইম টু টাইম সব ধরনের আপডেট নিচ্ছে। সামরিক কারাগারে কঠোর পাহারা থাকায় আফসার ভেতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না। তবে একটা কারণ দেখিয়ে তো তার ভেতরে প্রবেশ করতেই হবে। অন্যদিকে কর্নেল মাহবুব সিরাজি দুশ্চিন্তায় তার কেবিনে পায়চারি করছে। তার একমাত্র ভাতিজার এরকম কাণ্ডে তিনি খুবই হতবাক। ফাহমিদ এই কাজ কেন করলো এটা সে নিজেও বুঝে উঠতে পারছেন না। বাবা মা মারা যাওয়ার পর তিনি ফাহমিদের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। লামিয়া আর ফাহমিদকে কখনো তিনি আলাদা চোখে দেখেননি। তার দেওয়া শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল? এই প্রশ্নটাই তাকে ভাবাচ্ছে। কেউ তো তাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু কে সে? কর্নেল মাহবুব তার সিনিয়র অফিসার আফসারকে কল করে এই বিষয়ে কথা বলতে চাইলেও আফসারের সাথে কোনো যোগাযোগ করতে পারলেন না। কর্নেল মাহবুব তারপর অরহানকে ফোন দিয়ে আসতে বললেন তার কাছে। অরহান ফোন রেখে নিরুপমার পানে তাকিয়ে থাকে। নিরুকে ছেড়ে যেতে তার একদমই মন টানছে না। অবন্তিকা অরহানের কাছে গিয়ে বলে, অপরাধীর শাস্তি হওয়াটা জরুরি আরহান, তুই যা এবার, আমি নিরুর কাছে আছি। অরহান নিরুপমার কাছে এগিয়ে এসে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোমাকে রেখে যেতে মন টানছে না নীরু, কিন্তু যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের শাস্তি হওয়াটাও তো জরুরি। তুমি ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও, মামুনির সাথে চালাকি করো না আবার। নিরুপমা অরহানের পানে তাকিয়ে তার কথাগুলো শুনে ভেতরে ভেতরে অভিমান করছে। নীরু চায় না অরহান এখন তাকে ছেড়ে কোথাও যাক। অরহান যেতে নিলে নিরুপমা বলে ওঠে, আমাকে রেখে এখন চেন না প্লিজ, আমার কষ্ট হবে। নিরুপমার কথা শুনে অরহান আর যেতে পারে না। অবন্তিকার পানে চেয়ে বলে, মা, নীরু আরেকটু সুস্থ হোক, আমি তারপর যাব। এখন ওকে রেখে গেলে আমারও দুশ্চিন্তা হবে। অবন্তিকা আর জোর করলেন না। নিজের ছেলে আর ছেলের বউকে একসাথে সময় কাটানোর সুযোগ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। অরহান কিছুক্ষণ পর স্যুপ নিয়ে এসে নিরুপমার মুখের সামনে ধরে খাওয়ার জন্য। নিরুপমা বলে, এভাবে আমি খাবো না, আমাকে বুকে জড়িয়ে আহ্লাদ করে খাইয়ে দিতে হবে। অরহান মুচকি হেসে নিরুপমাকে এক হাত দিয়ে নিজের বুকে টেনে নিয়ে নিরুপমার কপালে চুমু দিয়ে স্যুপ খাইয়ে দিতে থাকে। ফাহমিদ কারাগারে বসে আগে গজগজ করছে। ফাহমিদ মনে মনে ভাবছে, ওই আফসার স্যার যদি আমাকে এখান থেকে বের হতে সাহায্য না করে তাহলে আমি তার সমস্ত তথ্য ফাঁস করে দেব। মরলে আমি একা মরবো না। আফসার কারাগারে জিজ্ঞাসাবাদ করার অজুহাতে প্রবেশ করে। ফাহমিদ আফসারকে দেখে বাঁকা হেসে বলে, অবশেষে এলেন তাহলে। আফসার কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে ফাহমিদকে কারাগার থেকে বের হতে পারার আশ্বাস দিলেন। সেই মুহূর্তে তিনি ফাহমিদকে চুপ থাকার নির্দেশও দিলেন। তবে আফসারের প্ল্যান তো অন্য। প্রথমে ফাহমিদকে কারাগারে মারার চিন্তা করলেও এখন ধরা পড়ার ভয়ে আফসার অন্য ফোন দিয়ে এঁটেছেন। নিরুপমা ঘুমিয়ে যাওয়ার পর অরহান তার মা অবন্তিকাকে নিরুপমার পাশে রেখে বেরিয়ে পড়ে। সরাসরি কর্নেল মাহবুব সিরাজের কাছে চলে যায়। প্রমাণগুলো দেখিয়ে অরহান কর্নেলকে ফাহমিদের সাথে তার সম্পর্ক ভুলিয়ে তাদের সাহায্য করার জন্য অনুরোধ জানিয়ে বেরিয়ে পড়ে সামরিক কারাগারের উদ্দেশ্যে। ফাহমিদ কারাগারের ভেতরে হাঁটুতে মাথা গুজে বসে রয়েছিল। হঠাৎ কারো আসার শব্দ শুনে ফাহমিদ চোখ তুলে তাকায়। অরহানকে ভেতরে প্রবেশ করতে দেখে ফাহমিদের আত্মা কেঁপে ওঠে। ফাহমিদ ভাবে এখনই বোধহয় অরহান ওকে মেরেই ফেলবে, কিন্তু অরহান সেটা না করে চেয়ার টেনে ফাহমিদের পাশে বসে ডেভিল হাসি দিয়ে বলে, আমার বাবা যে তোমাকে এই কারাগার থেকে বের করার প্ল্যান করছেন এটা কিন্তু আমি জানি ফাহমিদ, আমার কাছে সব খবরই পৌঁছায়। তবে আমি এমন আরও অনেক খবরই জানি যেটা তুমি জানো না। ফাহমিদ অবাক নয়নে অরহানের পানি তাকিয়ে থাকে। অরহান ফাহমিদের দিকে তাকিয়ে বলে, বিশ্বাসঘাতকেরা শুধু বিশ্বাসঘাতকতাই করতে পারে। তুই ভাবছ ব্রিগেডিয়ার জেনারেল আফসার
তোমাকে সাহায্য করবেন? কোনোদিনও না। সে উল্টো তোমাকে মারার প্ল্যান করছে। সামরিক আদালতে হাজির করার আগেই তিনি তোমার গাড়িতে বোমা ব্লাস্ট করিয়ে তোমাকে মেরে ফেলবেন। তুমি সামরিক আদালতে গিয়েও মরবে, না গিয়েও মরবে। এইবার তুমি নিজেই ডিসাইড করো তুমি কিভাবে মরতে চাও। একলা মরতে চাও নাকি নিজের ক্রাইম পার্টনারদের সাথে নিয়ে মরতে চাও? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তোমাকে আর্মি কোর্ট পর্যন্ত সুস্থভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আর একটা কথা আমি তোমাকে জানিয়ে রাখি, তুমি বাবার তথ্য ফাঁস না করলেও তার করা সব অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। পাপ কখনো লুকিয়ে থাকে না। কথাগুলো বলে অরহান চলে যায় সিএমএইচের উদ্দেশ্যে। এক প্রকার দৌড়েই নিরুপমার কেবিনে ঢুকে যায়। নিরুপমার ঘুমন্ত মুখশ্রীর পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লামিয়া নিরুপমার রিপোর্টগুলো দেখে অরহানকে কেবিনের বাহিরে আসার জন্য ডাক দেয়। অরহান কেবিনের বাহিরে এসে লামিয়ার সাথে কথা বলতে থাকে। নিরুপমা তখনই মাত্র ঘুম ভেঙেছিল। অরহান আর লামিয়াকে দরজার বাহিরে একসাথে কথা বলতে দেখে নিরুপমা ইনসিকিউরিটি ফিল করে। অরহান কথা শেষ করে গম্ভীর হয়ে কেবিনের ভেতরে প্রবেশ করে। নিরুপমাকে ঘুম থেকে উঠে যেতে দেখে অরহান মলিন হাসি দিয়ে বলে, উঠে গেছো নিরু? নিরুপমা অভিমান নিয়ে তাকিয়ে বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমি বাসায় যেতে চাই। তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি নিরু। তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। নিরুপমা অভিমান করে বলতে থাকে, আপনার এখন আর আমাকে ভালো লাগে না, তাই না? আমার সৌন্দর্য তো ম্লান হয়ে গেছে। আমার সৌন্দর্য দেখেই তো আপনি বিয়ে করেছিলেন আমাকে। এখন আর আমার মধ্যে আপনি মুগ্ধতা খুঁজেই পান না, তাই না? ওই ডাক্তার লামিয়ার সাথে আপনার এত কিসের কথা? নিরুপমার এসব কথা শুনে অরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয় নিরুপমার ওপর। তবে অরহান রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। নিরুপমা এখন অসুস্থ, এই বিষয়টাও অরহানের খেয়াল রাখতে হবে। অরহান নিজের রাগ নিয়ন্ত্রণ করে গম্ভীর কণ্ঠে বলে, কিসব অবান্তর কথা বলছো তুমি নিরু? অবান্তর নয়, আমি সত্যি কথাই বলছি। আপনি এখন ডক্টর লামিয়াকে পছন্দ করেন, তাই না? অরহান রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, অনেক হয়েছে নিরু। অসুস্থ দেখে তুমি যা ইচ্ছে তাই বলে পার পেয়ে যাবে না। তুমি জানো তোমাকে কে বাঁচিয়েছে? ডাক্তার লামিয়াই তোমার অপারেশন করেছেন। তোমার জ্ঞান না ফেরা অবধি সে তোমার খেয়াল রেখেছে। লামিয়ার জন্যই আমি তোমাকে আমার কাছে ফিরে পেয়েছি নিরু। আর তুমি এখনও আমার সম্পর্কে এতটা বিরূপ মনোভাব পোষণ করো? আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? অরহান নিরুপমাকে এসব কঠিন কথা বলে অন্যদিকে ফিরে নিজে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। একটু শান্ত হওয়ার পর অরহান আবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, যা দেখে অরহানের প্রচণ্ড খারাপ লাগে। অরহান মনে মনে ভাবে, যতই হোক আমার নিরুর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমার নিরুটা তো এখনো কত অসুস্থ। অরহান মায়াভরা দৃষ্টিতে নিরুপমার দিকে এগিয়ে এসে তার বেডের পাশে বসে পড়ে। নিরুপমার দুগালে হাত দিয়ে অরহান আলতো করে নিরুপমার কপালে দুগালে চুমু এঁকে দিয়ে নিরুপমার কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি নিরু। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো। এগুলো তোমার মনের ভুল ধারণা নিরু। তুমি যদি এইভাবে আমাকে ভুল বুঝো তাহলে আমি কি করব নিরু? তুমি জানো না আমি কতটা চাপের মধ্যে আছি। প্লিজ তুমি আমাকে এখন ভুল বুঝো না। আই এম সো সরি নিরু। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। নিরুপমা একটু শান্ত হয়ে অরহানের পানে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনাকে ডক্টর লামিয়ার সাথে দেখলে আমার ভালো লাগে না, এই জন্যই আমি এসব বলে ফেলেছি। অরহান দুষ্টু হাসি দিয়ে বলে, কেন তোমার হিংসে হয় বুঝি? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? নিরুপমা এবার একটু জব্দ হয়ে চোখ কাচুমাচু করে তাকিয়ে থাকে। এখন সে কিছুতেই হাটে হাড়ি ভেঙে ভালোবাসি বলবে না। বলে দিলে তার প্ল্যান নষ্ট হয়ে যাবে। অরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে নিরুপমা কি বলে সেটা শোনার জন্য। নিরুপমা কথা এড়িয়ে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি আবার ঘুমাবো। অরহান আর নিরুপমাকে না ঘেঁটে নিরুপমাকে বেডে শুয়ে দিতে সাহায্য করে। নিরুপমার পানে এক পলক তাকিয়ে অরহান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, কাল ফাহমিদকে যেভাবেই হোক সামরিক আদালতে জীবন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
বাবা বাড়াবাড়ি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন, এবার তাকে তার অপকর্মের পরিণাম ভোগ করতে হবে। আর মাত্র আধা ঘন্টার মধ্যে সামরিক আদালতের বিচার কার্য শুরু হবে। ফাহমিদকে কারাগার থেকে বের করে প্রিজন ভ্যানের ভেতরে বসানো হয়। ফাহমিদ আশেপাশে বারবার তাকাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে সে। প্রিজন ভ্যানটি মাঝ রাস্তায় আসলে হঠাৎ ড্রাইভিং সিটে থাকা সৈনিকের কাছে একটা কল আসে। কল রিসিভ করতে সেই সৈনিক তাড়াহুড়ো করে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে পড়ে। ফাহমিদ সব লক্ষ্য করলেও তার হাত বাঁধা থাকায় বেরিয়ে যেতে পারে না। অরহানের বলা কথা স্মরণ করতেই ফাহমিদের হাত পা কাঁপতে থাকে। এতদিন অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আজ নিজের মৃত্যুকে দোরগড়ায় দেখে ফাহমিদের আত্মা শুকিয়ে যায়। মনে মনে নিজের সকল অপকর্মের কথা স্মরণ করে ফাহমিদ অনুতাপ করে, আল্লাহকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎ একজোড়া হাত লক ভেঙে প্রিজন ভ্যানের ভেতর থেকে ফাহমিদকে টেনে বের করে নিয়ে এসে আরেকটা জিপে উঠিয়ে নিয়ে চলে যায়। এর 1 মিনিটের মধ্যে প্রিজন ভ্যানটির সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে সামরিক আদালতে বিচার কার্য শুরু হয়েছে। কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট জেনারেল মুনির চৌধুরী সহ অন্যান্য অনেক হাই র্যাঙ্কের সিনিয়র অফিসাররা উপস্থিত হয়েছেন আর্মি কোর্টে। কিছুক্ষণ পরেই জেনারেল আশরাফ আহমেদও সামরিক আদালতে প্রবেশ করলেন। অরহান কোর্টের ভেতরে প্রবেশ করে সরু দৃষ্টিতে তার বাবা আফসার আহসানের দিকে তাকিয়ে থাকে। আফসার মুখে শয়তানি হাসি বজায় রেখে বসে রয়েছেন। অরহান উপস্থিত হওয়ার পর তিনি অরহানের দিকে এক পলক তাকিয়ে অরহানের মুখের হাবভাব বোঝার চেষ্টা করলেন। নিরুপমা চিকিৎসা চলাকালীন সময়ে আফসার একটিবারের জন্য ফোন করেনি অরহানকে। অরহান যে আফসারকে সন্দেহ করা শুরু করেছে এটা আফসার খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে। কিছুক্ষণ পরেই খবর আসে ফাহমিদকে নিয়ে আসা প্রিজন ভ্যানটি ব্লাস্ট করানো হয়েছে। আফসার অবাক হওয়ার ভান করলেও মনে মনে খুবই খুশি হন। সব অফিসারদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। তবে অরহান আর কর্নেল মাহবুব নিশ্চুপ হয়ে বসে থাকেন। কর্নেল জেনারেলের কানে গিয়ে কিছু একটা বললে জেনারেল সব অফিসারদের শান্ত হয়ে বসার নির্দেশ দিলেন। আফসার খুব শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আরিফের সাথে ফাহমিদকে আসতে দেখে আফসার বিস্ময়ে বসা থেকে উঠে দাঁড়ায়। অরহান তার বাবার পানে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে বলে, বাবা উঠে দাঁড়ালে কেন? এখনই তো খেলা শুরু হবে। আফসার এক পলক অরহানের দিকে তাকিয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসে পড়লেন। বিচার কার্য শুরু হলে ফাহমিদ আফসারের দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে গড় গড় করে আফসার আর তার সব অপকর্মের কথা স্বীকার করে ফেলে। ফাহমিদ বিস্তারিতভাবে তাদের অপকর্মের বর্ণনা প্রদান করতে থাকে। কিভাবে তারা সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে স্বার্থান্বেষী মহলের সঙ্গে হাত মিলিয়েছিল, কিভাবে তারা এত বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে, মাদক ও অস্ত্র চোরাচালান করে অর্থ ও ক্ষমতার লোভে স্বার্থান্বেষী মুখোশধারী কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থ চরিতার্থ করতে গোলামি করেছে, সেসব তথ্য ফাহমিদ এক এক করে বর্ণনা করতে থাকে। সবশেষে ফাহমিদ এটাও স্বীকার করে যে অরহানের স্ত্রীকে গুলি করার নির্দেশ তাকে ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানই দিয়েছেন, কারণ তিনি তার পুত্রবধূকে দেখতে পারেন না। আফসার এইবার বসা থেকে উঠে দাঁড়ান। চিৎকার করে সকল অভিযোগ অস্বীকার করে আফসার সকলের দিকে তাকিয়ে বলেন, এই দেশদ্রোহীটা আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে অভিযোগ করেছে। আফসারকে সাথে সাথে চুপ করার নির্দেশ প্রদান করা হলে আফসার চুপ করে বসে পড়তে বাধ্য হন। কর্নেল মাহবুব এবার কিছু প্রমাণ আদালতে পেশ করেন, যেগুলো কাল অরহান কর্নেলকে দিয়ে এসেছিল। প্রমাণগুলোর মধ্যে আফসারের ডায়েরি, কল রেকর্ড আর আরিফের ফাহমিদকে ফলো করার পর জোগাড়কৃত ডকুমেন্টস আর ছবি সংযুক্ত ছিল। আফসার এবার অরহানের পানে তাকান। অরহান ঘৃণা মিশ্রিত ছলছল চোখে তার বাবার পানে এক পলকে তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টিপাত করে। উপস্থিত সকল সিনিয়র এবং জুনিয়র অফিসাররা ঘৃণা মিশ্রিত বিস্ময়ের চাহনিতে তাকিয়ে থাকে আফসারের দিকে। আফসার এবার লজ্জায় মাথা নিচু করে ফেলে। আরিফও এসে সকল ঘটনার সাক্ষ্য দিয়ে অরহানের মুখশ্রীর পানে এক পলক তাকায়। অরহান লজ্জা এবং ঘৃণা মিশ্রিত প্রতিক্রিয়ায় চোয়াল শক্ত করে বসে আছে। আরিফ প্রিজন ভ্যানের ব্লাস্ট করার ঘটনাও ব্যাখ্যা করে। কিছুক্ষণ পর সেই প্রিজন ভ্যান থেকে বেরিয়ে আসা সৈনিকও তার প্রাণ বাঁচানোর জন্য ভ্যান থেকে বেরিয়ে আসার সাক্ষ্য দিল। অরহানই তাকে কল করে ভ্যান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। আফসার যে তার লোক দিয়ে প্রিজন ভ্যানের ভেতরে বোমা ফিট করার নির্দেশ দিয়েছিল, এটার ভিডিও ফুটেজও সবার সামনে তুলে ধরা হয়। আফসার চরম বিস্ময় নিয়ে এসব প্রমাণ দেখছে। কারা কখন এসব প্রমাণ জোগাড় করলো এটার হিসেব আফসার এখনো মেলাতে পারছে না।
সকল তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কোর্ট মার্শালের রায় ঘোষণা করা হয়। মার্শাল ল অনুসারে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহিতা, আর্মি অফিসারের স্ত্রীকে হত্যার চেষ্টা এবং পূর্বের আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আফসার এবং ফাহমিদকে 134 নম্বর ধারা অনুযায়ী গুলি করে কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর ফাহমিদ দীর্ঘশ্বাস ফেলে তার চাচা মাহবুব সিরাজির পানে তাকিয়ে থাকে। কর্নেল মাহবুব ফাহমিদের সামনে এসে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, এটা তুমি কি করে ফেললে ফাহমিদ? তুমি জানো না মার্শাল কতটা কড়া? আমার শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল ফাহমিদ? তুমি যে আমার নিজের সন্তান না, আজ তুমি সেটা প্রমাণ করে দিলা। ফাহমিদ ছলছল চোখে তার চাচার পানে চেয়ে থাকে। ফাহমিদের অপরাধবোধ জাগ্রত হলেও প্রায়শ্চিত্ত করার সময় যে তার শেষ হয়ে গেছে। সত্যিই লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। অন্যদিকে আফসার নিস্তেজ হয়ে তার ইউনিফর্মের হ্যাট নামিয়ে নেমপ্লেট থেকে র্যাঙ্ক ব্যাজ খুলে টেবিলে রাখে। আফসারকে কারাগারে নিয়ে তার ইউনিফর্ম খুলে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। অরহান কাঁপা কাঁপা পায়ে আর্মি কোর্টের বাইরে চলে আসে। সিনিয়র অফিসাররা অরহানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। জেনারেল আশরাফ আহমেদও অরহানের সাহসের প্রশংসা করে এবং তার বাবার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে। অরহানকে আরও শক্ত হওয়ার নির্দেশ দিয়ে প্রস্থান করেন। কিছুক্ষণ পরে অবন্তিকা মিনুকে নিরুপমার কাছে রেখে চলে আসেন সামরিক আদালতের বাহিরে। গাড়ি থেকে নেমেই অরহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। অরহান নিজেকে সামলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই শাস্তি তার প্রাপ্য ছিল মা। তাদের কথোপকথনের মাঝে সৈনিকরা হাতকড়া পরিয়ে আফসারকে নিয়ে আসেন। আফসার আজ এক অদ্ভুত দৃষ্টি নিয়ে নিজের ছেলে আর স্ত্রীর পানে তাকিয়ে আছেন। অরহান ঘৃণাযুক্ত নয়নে এক পলক নিজের বাবার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখ ফিরিয়ে নেয়। আফসার এবার অবন্তিকার দিকে তাকালে অবন্তিকা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আমার নিজের উপরে এখন ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো এতটা জঘন্য অমানুষকে স্বামী হিসেবে ভালোবেসে এতদিন অত্যাচার সহ্য করে সংসার করেছি। আপনি কারো ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য কখনোই ছিলেন না। আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম। অবন্তিকা কাঁদতে কাঁদতে অরহানকে জড়িয়ে ধরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চল বাবা। আফসার অরহান বলে ডাক দিলেও অরহান তার বাবার দিকে তাকায় না। অরহান অবন্তিকাকে ধরে চলে যেতে নিলেও আফসারের শেষ কথায় থেমে যায়। আমাকে ক্ষমা করে দেওয়া অরহান। তোমার চোখের এই ঘৃণা যে বাবা হিসেবে আমার কাছে কতটা ভয়ঙ্কর, আজ আমি সেটা উপলব্ধি করতে পারছি। অরহান এবার আফসারের দিকে তাকিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, তুমি কখনোই একজন বাবা হিসেবে আমার সামনে দাঁড়াওনি। তোমার কাছে আমি আর মা ছিলাম তোমার প্রজার মতো, যাদের যেমন ইচ্ছে সেভাবেই চালনা করা যায়। নিজের ছেলেকে তুরুপের তাস হিসেবে তুমি ব্যবহার করেছ। তুমি আজ আমার গর্ব শেষ করে দিলে বাবা। তুমি না আমাকে ভালোবাসতে পেরেছ, না নিজের স্ত্রীকে ভালোবাসতে পেরেছ, না নিজের দেশকে কখনো ভালোবাসতে পেরেছ। তুমি সব সময় কেবল নিজের স্বার্থের কথাই ভেবেছ। যদি জীবনে একবারের জন্যও তুমি আমাকে নিজের স্ত্রী সন্তান মনে করতে, তাহলে কখনোই আমার স্ত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারতে না। তোমার বাড়াবাড়ির সীমা আজ শেষ হলো। এবার তুমি একাই নিজের কর্মের ফল ভোগ করতে প্রস্তুত হও। একদমে কথাগুলো বলে অরহান দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকিয়ে বলে, চলো মা, নীরু একা আছে, আমাদের এইবার যেতে হবে। অন্যদিকে লামিয়া গাড়ি থেকে নেমে তার বাবার কাছে দাঁড়িয়ে যায়। কর্নেল মাহবুব ফাহমিদের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিলেন। লামিয়া গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। ফাহমিদের দিকে তাকিয়ে শুধায়, এসব আমি কি শুনছি ফাহমিদ ভাই? নিজের কর্তব্যের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না? আমারও তো কত সুযোগ ছিল ফাহমিদ ভাই, আমি তো তা সত্ত্বেও নিজের কর্তব্যকেই বেছে নিয়েছি বারবার। তুমি এটা কিভাবে করতে পারলে? ফাহমিদ মলিন হাসি দিয়ে বলে, তুই ঠিক বলছিস লামু। মাঝে মাঝে নিজের কর্তব্যের কাছে নিজের নিষিদ্ধ অনুভূতিগুলোকে উপেক্ষা করতে হয়। সবার মধ্যে উপেক্ষা করার সেই মানসিক সক্ষমতা থাকে না। তবে যারা নিজের বিষাক্ত খারাপ সত্তার প্রভাব থেকে বের হয়ে নিজের দায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিতে পারে, তারা নিঃসন্দেহে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়। আমি তোর চাচার মতো সেই রকম ব্যক্তিত্ব ধারণ করতে সক্ষম হয়েছিলাম।
আমি বড্ড বোকা ছিলাম রে লামু। নিজের লোভ আর ব্যক্তিত্বকে আমি ধরে রাখতে পারিনি। তবে এখন সেটা বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিস। ফাহমিদ মলিন হেসে প্রিজন ভ্যানে উঠে যায়। লামিয়ার বাবাকে তার সিনিয়র অফিসাররা ডাক দিলে লামিয়ার বাবা লামিয়াকে অপেক্ষা করতে বলে সেই দিকে চলে যান। তখনই আরিফ লামিয়ার কাছে এসে দাঁড়ায়, তবে কিছু বলে না। লামিয়া আরিফের উপস্থিতি টের পেয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম আপনি নাকি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণগুলো জোগাড় করেছেন। আপনার ভয় করেনি? ভয় করছিল, তবে আমার পেছনে আরহান স্যার ছিলেন, এই কারণে সাহস সঞ্চার করতে পেরেছি। তবু কয়জনই বা এরকম সাহসী আর নির্লোভ হতে পারে? আমার নিজেরই লজ্জা লাগছে ফাহমিদ ভাই এই কাজ করায়। তাহলে ভাবুন আরহান স্যারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার স্যারের জন্য খুব খারাপ লাগছে। লামিয়া মলিন দৃষ্টিতে আরিফের পানে চেয়ে থাকে। অরহান অবন্তিকাকে বাসায় পৌঁছে দিয়ে CMH এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ অরহানের সমস্ত সত্তা যেন স্তব্ধ হয়ে গেছে। বুকের ভেতর এক চাপা আর্তনাদ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই আর্তনাদ অরহান প্রকাশ না করে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। CMH এ পৌঁছে অরহান কাঁপা কাঁপা পায়ে নিরুপমার কেবিনে প্রবেশ করে। মিনুকে চলে যাওয়ার নির্দেশ দেয়। নিরুপমা অরহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে 2 হাত মেলে ধরে। অরহান দৌড়ে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর অরহান নিরুকে ছেড়ে বেডের পাশে বসে পড়ে। নিজের কষ্টকে লুকিয়ে রেখে অরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন হাসি জিজ্ঞেস করে, আমার নিরুটা কি করছে? নিরুপমা অভিমান নিয়ে বলে, আপনার আসার অপেক্ষা করছিলাম। আপনি অনেক দেরি করেই আমার কাছে এসেছেন। অরহান নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিরুপমাকে আবারও জড়িয়ে ধরে। নিরুপমা অরহানকে জড়িয়ে থাকা অবস্থায় জিজ্ঞেস করে, আপনার কি মন খারাপ? অরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে শোধায়, তুমি কিভাবে বুঝে যাও বলো তো? কারণ আমি আপনার স্ত্রী। এবার কথার উত্তর দাও, মানে দিন। তুমি চাইলে আমাকে তুমি করেই বলতে পারো নিরু। নিরুপমা লজ্জায় রাঙা হাসি দিয়ে বলে। আমার তুমি করে বলতে লজ্জা করে। অরহান ভ্রুকুচকে বলে, আমার সাথে বিড়ালের মতো ঘেঁষাঘেঁষি করতে তো লজ্জা করে না? নিরুপমা এবার রেগে যায়। আপেল খেতে খেতে অরহানের পানি রাগী দৃষ্টিতে চেয়ে বলে, কি বললেন আপনি? আমি আপনার সাথে ঘেঁষাঘেঁষি করি? এরপর আপনি আমার কাছে আসতে চাইলেও আসতেই দেব না। আপেলটা ভালো মতো খেয়ে তারপর বকা দিও। তোমার আধো আধো কণ্ঠ শুনে আমার হাসি পাচ্ছে। নিরুপমার আগে গজগজ করতে করতে আপেলে কামড় দিতে থাকে। অরহান যেন বুক ভরা কষ্টের মাঝেও নিরুপমার সান্নিধ্যে কিছুটা শান্তি অনুভব করে। অরহান মুচকি হেসে নিরুপমার চুলগুলো কানের পেছনে গুজে দেয়। নিরুপমা মুখ ফুলিয়ে অরহানের হাত সরিয়ে দেয়। তাদের এই খুনসুটির মাঝে হঠাৎ কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলে নিরুপমার অরহান চমকে সেই দিকে তাকায়। কেবিনের দরজার পাশে নিজের বাবা মা আর ছোট ভাই নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা অবাক নয়নে চেয়ে থাকে। অরহান উঠে দাঁড়িয়ে তাদের সবাইকে বসার অনুরোধ করে। নিরুপমার মা অস্থির হয়ে নিরুপমার পাশে বসে নিরুপমার মাথায় হাত বুলিয়ে শুধায়, কেমন আছিস মা? এ কি অবস্থা হয়েছে আমার মেয়েটার? নিরুপমা রাগে অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। নিরুপমার বাবা এগিয়ে এসে নিরুপমার হাত ধরলে নিরুপমা তার বাবার হাতও সরিয়ে দেয়। অরহান নিরুপমার হাবভাব লক্ষ্য করে বলে, নিরু অভিমান ভুলে নিজের বাবা মার সাথে কথা বলে নিজের মন হালকা করে নাও। অসুস্থ অবস্থায় আমরা আমাদের আপনজনদের সান্নিধ্যই খুঁজি। নিরুপমা অভিমান নিয়ে অরহানের পানে তাকিয়ে বলে, এতই আপন হলে এতদিন তারা আমার কোনো খোঁজ নিল না কেন? তারপর নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে নিরুপমা অভিমানী কণ্ঠে বলে, আমি শুধুমাত্র ওনাদের কাছে বোঝা ছিলাম। নিরুপমা ছোট ভাই নিবিড় বলে ওঠে, আপা তুই ভুল বুঝছিস আমাদেরকে। আমিও তোর সাথে ফোনে যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু। নিবিড় অরহানকে দেখে কথা শেষ না করেই থেমে যায়। নিরুপমা চিৎকার করে বলে, কিন্তু কি, তোর দুলা ভাই না করেছিল দেখে তুইও যোগাযোগ করিসনি, তাই না? এগুলো আসলে তোমাদের সবার বাহানা। তোমাদের ইচ্ছে থাকলে তোমরা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি। হুট করেই আমাকে একজন অপরিচিত মানুষের সাথে বিয়ে দিয়ে আমাকে অন্য এক বিভাগে একা ছেড়ে দিয়েছ। নিরুপমার কথা শুনে অরহানের ভেতরেও এক ধরনের অপরাধ বোধ কাজ করতে থাকে। অরহান মনে মনে ভাবে, সত্যি তো, সেই সময় নিরুর মনের অবস্থা তো একবারের জন্যেও আমি বোঝার চেষ্টা করিনি।
নিরুপমা রাগে অভিমানে কান্না করতে থাকে, যার কারণে নিরুপমার অপারেশন করা জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। অরহান অস্থির হয়ে সবাইকে একটু বাইরে যেতে বলে নার্সকে ডাকতে থাকে। নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। জান আমার, একটু শান্ত হও প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমার তোমার অনুমতি নিয়ে তোমার বাবা মাকে আসার কথা বলা উচিত ছিল। আই এম সো সরি নিরু। আমি ভেবেছিলাম ওনারা এলে তোমার ভালো লাগবে। নিরুপমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। নার্স এসে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে চলে যায়। নিরুপমা অনেকক্ষণ কান্না করার পর একটু শান্ত হয়। অরহান নিরুপমার মাথায় হাত রেখে মায়াভরা দৃষ্টিতে তার পানে চেয়ে আছে। নিরুপমার মন এবার একটু নরম হয়। নিরুপমা অনেক ভেবে তারপর নিজেই তার বাবা মা আর ভাইকে ডেকে নিয়ে আসতে বলে। নিরুপমার মা, বাবা আর ভাই নিরুপমার কাছে মাপ চেয়ে নিরুকে নিজেদের কাছে টেনে নেয়। অরহান এসব দেখে মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আজ অরহানের ভেতর থেকে আরেকটি অপরাধ বোধের অনুভূতি নিঃশেষ হলো। কয়েকদিন পর আজ নিরুপমাকে রিলিজ দেওয়া হবে। নিরুপমার বাবা মা কয়েকদিন নিরুপমার সাথে থেকে চলে গেলেন আবার নিজেদের গ্রামে। আর নিরুপমার ভাই নিবিড়কে অরহান ঢাকায় থেকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেয়। নিবিড় কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে অরহানকে ধন্যবাদ জানায়। অরহান নিবিড়কে জড়িয়ে ধরে বলে, তুমি যেমন নিরুর ছোট ভাই, তেমনি আমারও ছোট ভাই, তাই তোমাকে পড়াশোনা করানোর দায়িত্ব আমার। নিরুপমা ড্রেসিং শেষে অরহান নিরুপমাকে কোলে করে হুইল চেয়ারে বসিয়ে লামিয়ার কেবিনে চলে যায়। অরহানকে কেবিনে আসতে দেখে লামিয়া বসার অনুরোধ করে। তারপর নিরুপমার রিপোর্ট আর মেডিসিনগুলো বুঝিয়ে দিয়ে লামিয়া বলে, অরহান, এই বিষয়গুলো তোমাকে বলতে আমার একটু অস্বস্তি হলো। একজন ডাক্তার হিসেবে তোমাকে এই বিষয়ে আমার ক্লিয়ার করে বলতেই হবে। নিরুপমার রিপোর্টগুলো ওই দিন আমি তোমাকে কিছুটা বুঝিয়েছিলাম, আজ আবার বিস্তারিত বলছে। নিরুপমার অপারেশন হওয়ার কারণে নিরুর ক্ষত না শুকানো অবধি তোমাদের অনেক মাস ফিজিক্যাল ইন্টিমেসি থেকে দূরে থাকতে হবে। আর আমি কয়েক বছর না হওয়া পর্যন্ত বাচ্চা না নেওয়ার পরামর্শ দিব, কারণ কয়েক মাস পর সুস্থ হলেও একটি বাচ্চা নেওয়ার মতন চাপ নিরু কিন্তু সহ্য করতে পারবে না। তাই তোমার কয়েক বছর পর বেবির প্ল্যানিং করার চেষ্টা করো। অরহান চুপচাপ কথাগুলো শুনে রিপোর্টগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিরুপমাকে কোলে করে গাড়িতে বসিয়ে অরহান বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলো। সারা রাস্তা অরহান আর কোনো কথা বলতে পারেনি। এখনও তার বাবার মৃত্যুদণ্ডাদেশ অরহানকে ভাবাচ্ছে। নিরুপমাকে সযত্নে কোলে করে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো অরহান আর নিরুপমা। অবন্তিকা নিরুপমাকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। অবন্তিকার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, যা নিরুপমা দৃষ্টি এড়ায়নি। তবে নিরুপমা মুখে কিছু জিজ্ঞেস করলো না। কিছু একটা ঘটনা যে ঘটে গেছে সেটা নিরুপমাও আজ করতে পারছে। অরহান আর নিজের শাশুড়ির হাবভাবে। নিরুপমাকে কোলে করে বিছানায় বসিয়ে অরহান ফ্রেশ হতে চলে গেল। নিরুপমাকে বাসায় নিয়ে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। অরহান ফ্রেশ হয়ে কাপড় পাল্টে সোজা বারান্দায় চলে যায়। কাল তার বাবা আফসারকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে অরহানের। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সে। একে তো সবার কাছে দেশদ্রোহী সন্তান হিসেবে আখ্যায়িত হলো, তার উপর নিজের বাবার মৃত্যুদণ্ড। সব মিলিয়ে অরহানের দম বন্ধ অবস্থা। যতই ঘৃণা করি মুখে বলুক, এখন তো অন্তরের এক কোণে নিজের বাবার জন্য সুপ্ত এক ভালোবাসার অনুভূতি রয়ে গেছে, যা চাইলেও মুছে ফেলা সম্ভব নয়। অরহান এই অস্থিরতা আর সহ্য করতে না পেরে দৌড় দিয়ে চলে যায় অবন্তিকার কাছে। অবন্তিকাও না ঘুমিয়ে চুপচাপ জানালার ধারে বসে আকাশের পানে তাকিয়ে রয়েছিল। অরহানকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবন্তিকা নিজেই অরহানকে ভেতরে আসতে বলে। অরহান অবন্তিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অবন্তিকা নিজেও কান্না করছেন আর অরহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অবন্তিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজন রাষ্ট্রদ্রোহী খুনি অমানুষের জন্য কি আমাদের কান্না করা উচিত? তবু তো তুমি কান্না করছো। অবন্তিকা কান্না করতে করতে মলিন হেসে বলল, তুইও তো কান্না করছিস। মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি কত নিষ্ঠুর না মা, নিজেই নিজের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করতে সাহায্য করলাম। তুই যা করেছিস একজন আর্মি অফিসার হিসেবে এটাই তোর কর্তব্য ছিল বাবা। আমার বুকের ভিতরেও তো কত কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি ভাবি, তোর বাবা যদি এরকম না হতেন তাহলে আমাদের সংসারটা কতটা সুখের হতো। আমরা চারজন কতই না সুখে একসাথে থাকতে পারতাম।
তোর বাবার সমস্ত খারাপ দিক মেনে নিয়েই তো আমি থেকে গিয়েছিলাম মায়ায় পড়ে। কিন্তু তোর বাবা যে একজন দেশদ্রোহী আর খুনি হবে এটা তো আমি কখনোই কল্পনাও করতে পারিনি। তবু মনের এক কোণ থেকে এই মায়া আমি দূর করতে পারছি না। অরহান ছলছল চোখে বলে, মায়া হয়তো কখনোই শেষ হয় না মা, না হলে এত ক্ষতি করার পরও আমরা এমন এক অমানুষের জন্য কান্না করতাম না। অবন্তিকা আর অরহান মলিন দৃষ্টিতে একে অপরের পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন করতে থাকে। অন্যদিকে আফসার কারাগারে নিস্তেজ হয়ে বসে নিজের জীবনের কিছু স্মৃতি মনে করছে। তবে অনেক চেষ্টা করেও আফসার নিজের ছেলে আর স্ত্রীর সাথে একত্রে কোনো সুখের মুহূর্তের স্মৃতি স্মরণ করতে পারলেন না। আফসার এক দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন, কোনো সুন্দর মুহূর্ত কিভাবে বা মনে হবে? তিনি তো কখনো সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টাই করেননি। আফসারের চোখের সামনে হঠাৎ অরহানের ছোটবেলার এক দৃশ্য ফুটে ওঠে, যখন অরহান স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীত পরিবেশন করে পুরস্কৃত হয়ে খুশিতে দৌড়ে তার বাবার কাছে তার পুরস্কার তুলে ধরেছিল। আর আফসার সাথে সাথেই অরহানকে চড় মেরে বলেছিলেন, এসব কি মেয়েদের মতো গান বাজনা করে বেড়াচ্ছ? কোথায় দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে তা না করে গানের প্রতিযোগিতা করে বেড়াচ্ছে আহাম্মক ছেলে। ছোট্ট সেই অরহানের মলিন মুখখানা তখন দেখার মতো ছিল। কি আশ্চর্যের বিষয়, তখন সেই মুখশ্রীর দিকে লক্ষ্য না করলেও আজ আফসারের চোখের সামনে সেই মুখশ্রী ভেসে আসছে। সেনাবাহিনীতে যোগদান করার পর যখন প্রথমবার অরহানকে র্যাঙ্ক ব্যাচ পড়ানো হচ্ছিল, তখন অরহান কতই না গর্বিত দৃষ্টিতে বারংবার তার বাবার পানে চেয়ে নিজের অর্জন দেখতে বলছিল, কিন্তু আফসার সেই দিকে দৃষ্টিপাত করেননি। এসব স্মৃতি স্মরণ করে আফসারের চোখ থেকে এক বিন্দু অশ্রুজল গড়িয়ে পড়ে। নিজের ওপর এক অদ্ভুত ঘৃণা জন্মে। কেন সে এতদিন এসব ছোট ছোট বিষয়গুলো উপলব্ধি করতে পারলেন না? আফসার মনে মনে ভাবলেন, আচ্ছা, অবন্তিকা তো আমার সব অত্যাচার মেনেই সংসার করে যাচ্ছিল, তাহলে আমার শেষ মুহূর্তে এসে সে কেন আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল? তার চোখে তো সবসময় আমি নিজের জন্য আতঙ্ক দেখতাম, কিন্তু এখন তার চোখেও আমি নিজের জন্য ঘৃণা দেখতে পাই। কি অদ্ভুত নিয়তি! নিরুপমা কিছু না করে কি অদ্ভুতভাবে জিতে গেল। আফসার পরক্ষণে স্বগতোক্তি করে বলেন, কি আশ্চর্য! আজ আমি ওই মেয়েকে তার নাম ধরে ডেকে স্মরণ করছি কেন? মৃত্যুর শেষ মুহূর্তে এসে হয়তো মানুষের এভাবেই নিজের জীবনের উপেক্ষা করা স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ভোর 5:30 ঘটিকায় আফসার আর ফাহমিদকে গুলি করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। অরহানের সারা কোয়ার্টার জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। নিরুপমা অবশ্য কাজের মেয়ে মিনুর কাছ থেকে সব জেনে গিয়েছে। নিরুপমা ভাবতেও পারেনি এই কয়েকদিনের মধ্যে এত কিছু ঘটে যাবে। অরহানের শুকিয়ে যাওয়া মলিন মুখশ্রীর পানে তাকিয়ে নিরুপমার বুকে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। নীরু চেয়েছিল তার শ্বশুর শাস্তি পাক, কিন্তু এতটা ভয়ঙ্করভাবে পাক এটা নিরুপমাও চায়নি। নিরুপমা আস্তে আস্তে হেঁটে অরহানের সামনে গিয়ে পেছন থেকে অরহানকে জড়িয়ে ধরে। অরহান সাথে সাথে পেছন ফিরে নিরুপমাকে নিজের শরীরের ভর দিয়ে দাঁড় করায়। নরম স্বরে শুধায়, নীরু, তুমি উঠেছ কেন? নিরুপমা অরহানের দু গালে আলতো করে স্পর্শ করে বলে, আর কত নিজের কষ্টগুলো লুকিয়ে রাখবেন বলুন তো? আমি মিনুর কাছ থেকে সব কিছু জেনেছি, আমাকে ক্ষমা করে দিন। অরহান সাথে সাথে নিরুপমার দুগাল স্পর্শ করে শুধায়, তুমি কেন ক্ষমা চাচ্ছ নীরু? তুমি নিজেই তো ভুক্তভোগী। আমার বাবার অপকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড্ড লজ্জিত নীরু। নিরুপমা এইবার আর চোখে জল ধরে রাখতে পারে না। অরহানের বুকে মুখ গুজে কান্না করতে থাকে। কান্না জড়িত কণ্ঠে বলে, আমি কখনো চাইনি আমার ভালোবাসার মানুষ এভাবে কষ্ট পাক। সব আমার কারণেই হয়েছে। আমি আপনার জীবনে না এলে হয়তো আজ আপনার বাবা বেঁচে থাকতেন, আর আপনি আর মামুনিও এতটা কষ্ট পেতেন না। আমি তো সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিলাম। অরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমার জীবনে আসার পরই আমি নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আর নীরু, একটা কথা আছে না, পাপ কখনো লুকিয়ে থাকে না। তুমি আমার জীবনে না আসলেও এক না একদিন ঠিকই বাবার অপকর্মগুলো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যেত। অরহান এক দীর্ঘশ্বাস ফেলে নিরুপমার দিকে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। অরহান নীরুকে ছেড়ে নীরুর থুতনিতে হাত রেখে বলে, তুমি না আমাকে ভালোবাসার কথা ভ্যালেন্টাইন্স ডেতে বলার প্ল্যান করেছিলে, সেই দিন আসার আগেই প্রকাশ করে ফেললে।
নিরুপমা অবাক নয়নে তাকিয়ে শোধায়। আপনি কি করে জানলেন? অরহান মৃদু হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় হেলান দিয়ে বসিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘোরে বিড়বিড় করে বলেছিলে আমি আপনাকে ভালোবাসা দিবসে আই লাভ ইউ বলবো। তোমার প্ল্যান নষ্ট হয়ে যাবে দেখে আমি চুপ করে থেকেছি। নিরুপমা লজ্জায় লাল হয়ে বলে, তাহলে এখন কথা ফাঁস করার কি দরকার ছিল? আমি যে এখন লজ্জা পাচ্ছি। অরহান মুচকি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আই লাভ ইউ টু নীরু। অরহান আজ নিরুপমার কাছে তাকে প্রথম দেখে মুগ্ধ হওয়া স্মৃতিও প্রকাশ করে দেয়। নিরুপমা অবাক নয়নে চেয়ে সব শুনতে থাকে। মনের ভেতর অদ্ভুত এক ভালো লাগার শীতলতা বয়ে যায়। এরপর থেকে অরহান সব সময় নিরুপমাকে নিজের বুকে আগলে রাখারই চেষ্টা করেছে। নিরুপমা সুস্থ না হওয়া অবধি নীরুর সাথে অন্তরঙ্গ হওয়া থেকে নিজেকে সংযত রেখেছে। নিরুপমা অবশ্য অরহানের দূরে দূরে থাকা নিয়ে প্রথম অভিমান করত, কিন্তু পরবর্তীতে অরহানের তার থেকে দূরে থাকার কারণ উপলব্ধি করতে পেরে নিরুপমার মনে অরহানের প্রতি ভালোবাসা আর সম্মান আরও বেড়ে যায়। 5 বছর পর সময় নদীর ধারার মতোই প্রবাহমান। এই সময়ই সবকিছু নিরাময় করে। আফসারকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেখতে দেখতে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। নিরুপমা এখন অনার্স 3rd ইয়ারে পড়ে। সময়ের সাথে সাথে অবন্তিকা আর অরহানও হৃদয়ের ক্ষতগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে। আফসারের বাড়িতে অরহান আর অবন্তিকা আর ফিরে যায়নি। সেই অমানুষটার সাথে সাথে তার স্মৃতিগুলোও ভুলে থাকার চেষ্টা করছে অবন্তিকা আর অরহান। নিরুপমা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। নিরুপমার অসুস্থতার কারণে অরহান বাচ্চা নিতে অনেক লেট করেছে। নিরুপমার প্রেগন্যান্সির খবর যেদিন প্রথম অরহান জেনেছিল, সেদিন অরহান খুশিতে নিরুপমাকে কোলে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। আর নিরুপমাও অরহানের কোলে জড়ে অরহানের কাণ্ড দেখে খিলখিল করে হাসছিল। অরহান নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে কতক্ষণ চেয়ে রয়েছিল তা সে নিজেও খেয়াল করে না। অরহানের ধ্যান ভাঙিয়ে নিরুপমার ডাকে। নিরুপমা নিজের বড় পেট নিয়ে শাড়ি পরে অরহানকে বলে কুচি ঠিক করে দিতে। অরহান মুচকি হেসে নিরুপমার শাড়ির কুচি ঠিক করে দেয়। নিরুপমার পেটে চুমু এঁকে দিয়ে বলে, জলদি পাপার কোলে এসে পড়ো মাম্মাম। অরহান উঠে দাঁড়িয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। নিরুপমা অরহানের হাত ধরে আটকে ফেলে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে থাকে। অরহান দুষ্ট হাসি দিয়ে নিরুপমার অধরে অধর মিলিয়ে দেয়। অরহান আর নিরুপমা আজ লামিয়া আর আরিফের বিয়েতে এসেছে। লামিয়া আর আরিফ সেই ঘটনার পর থেকে অনেকটাই বন্ধুর মতো হয়ে গিয়েছিল। ধীরে ধীরে এই বন্ধুত্বের বন্ধন প্রণয়ের সম্পর্কে রূপ নেয়। আরিফের মনে আগে থেকে লামিয়ার জন্য দুর্বলতা থাকলেও সেই দুর্বলতা প্রকাশ করতে আরিফের মধ্যে জড়তা ছিল। লামিয়ার বাবা আবার লামিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করার সিদ্ধান্ত নিলে আরিফ অদ্ভুত অস্থিরতায় নিজের সমস্ত জড়তা কাটিয়ে সিএমএইচে গিয়ে লামিয়ার কেবিনে প্রবেশ করে নিজের সমস্ত অনুভূতির কথা প্রকাশ করে ফেলে। লামিয়া সেদিন একই সাথে খুশি আর অবাক হয়েছিল। এতদিনে আরিফের প্রতিও লামিয়ার এক ধরনের টান তৈরি হয়েছিল, তবে আবার রিজেক্ট হওয়ার ভয়ে লামিয়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। আর আজ তারা তাদের এই প্রণয় সম্পর্ককেই পবিত্র বন্ধনে রূপ দিতে যাচ্ছে। লামিয়া আর আরিফ স্টেজে বসে পিক তুলছিল। কিছুক্ষণ পরে নিরুপমা আর অরহান এসে তাদের সাথে দেখা করে। আরিফ উঠে অরহানকে স্বাগত জানায়। অরহান আরিফকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। লামিয়া নিরুপমার বড় পেটের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করে, ছেলে হবে নাকি মেয়ে? অরহান আর নিরুপমা একে অপরের দিকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে বলে, মেয়ে। এভাবেই দেখতে দেখতে নিরুপমার ডেলিভারি ডেট চলে আসে। নিরুপমা এই মুহূর্তে প্রসব বেদনায় চিৎকার করছে। অরহান কেবিনের বাহিরে বসে বারবার আল্লাহর নাম নিচ্ছে। অবন্তিকা অরহানকে অভয় দিচ্ছেন। অবন্তিকা আজ অরহানের বাবার আরেকটি নিকৃষ্ট কাজের বিবৃতি দিলেন। দুশ্চিন্তাযুক্ত অরহানের মুখশ্রীর পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানিস তোর বাবা তুই হবার আগে 2 বার আমার অ্যাবর্শন করিয়েছিলেন মেয়ে হবে জেনে। আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এর কয়েক বছর পর তুই আমার কোল আলো করে চলে আসলি। আজও আমি নিজের সেই স্মৃতিগুলোর স্মরণ করে কষ্ট পাই। যদি তখনই প্রতিবাদ করতাম তাহলে হয়তো আমার সেই অনাগত মেয়েগুলো পৃথিবীর আলো দেখতে পারত। অরহান একরাশ ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। না জানি জীবনে তার বাবা আর কত নিকৃষ্ট কাজ করেছে তার মায়ের সাথে। হয়তো এখনো অনেক না বলা কষ্টের কথা অবন্তিকা কারোর সাথে ভাগ করতে পারেননি। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলে অরহান আর নিরুপমার ভাই নিবিড় দৌড়ে কেবিনের দরজার সামনে যায়।
নার্স লাল তোয়ালে দিয়ে পেঁচিয়ে নবজাতক শিশু কন্যাকে নিয়ে এসে অরহানের কোলে দিয়ে বলে, এই নিন, আপনার একটা পুটপুটে মেয়েবাবু হয়েছে। বাবুটাকে অরহানের কোলে দেওয়ার সাথে সাথে বাবুটা ঠোঁট ফুলিয়ে কান্না করা শুরু করে দেয়। অরহান বেশ ভালো করেই বুঝতে পারে যে তার ঘরে আরেকটি নিরুরই আগমন ঘটেছে। নিরুপমার জ্ঞান ফেরার পর অরহান নিরুপমার কোলে মেয়েকে দিয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আজ তুমি আমাকে পরিপূর্ণ করে দিলে নীরু। অনেক ভালোবাসি তোমাকে জান। নিরুপমা মিষ্টি হাসি দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। অরহান তার পুতুলের মতো বাবুর দিকে তাকিয়ে ভাবে, মেয়েদের প্রতি একসময় আমার বিদ্বেষী মনোভাব ছিল, আর আজ একটা মেয়েই আমার জীবনে এসে আমাকে বাবা বানিয়ে দিল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই পুতুলটা এখন আমার। অরহান ছলছল নয়নে তার মেয়ে বাবুর দিকে তাকিয়ে গালে আলতো করে চুমু এঁকে দিল। সাথে সাথে বাবুটা ট্যা ট্যা করে কান্না জুড়ে দিল। অরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে বলল, তোমার মতোই পাজি হয়েছে। নিরুপমা দুষ্টু হাসি দিয়ে বলে, এবার আমরা মা আর মেয়ে মিলে আপনাকে চালাবো। অবন্তিকা হেসে বললেন, আমিও কিন্তু তোরই দলে নীরু। অরহান অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধায়, এটা কিন্তু ঠিক না। বাড়ির একমাত্র পুরুষকে তোমরা এভাবে জ্বালাতন করতে পারো না। নিরুপমা, অবন্তিকা আর নিবিড় অরহানের অবস্থা দেখে হাসতে থাকে। নিরুপমা তার ইচ্ছে অনুযায়ী তার বেবির নাম অর্পা রেখেছে। অরহান নিরুকে আর অর্পাকে নিয়ে বাড়িতে এসে তার ছোট্ট বেবি আর নিরুকে একসাথে জড়িয়ে রেখেছে। অরহানের হৃদয়ে অশান্তির মাঝে নিরু আর তার মেয়ে কোনো এক ধরনের শীতল বৃষ্টির মতো, যা তাকে প্রতি মুহূর্তে বাঁচার অনুপ্রেরণা যোগায়। নিরুপমা নিজের কোলে অর্পাকে নিয়ে অরহানের বুকে মাথা রেখে বলে, আমার নিষ্ঠুর মনোহর এখন আর নিষ্ঠুর রয়নি। আমার নিষ্ঠুর মনোহর এখন নরম মনোহর হয়ে গেছে। অরহান মুচকি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার ছোট্ট বাবু অর্পার দিকে মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপর আবার নিরুপমার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। অরহান মুগ্ধ চোখে নিরুপমার পানি চেয়ে বলে, তোমার কাঠখোট্টা মেজর তোমাকে অনেক ভালোবাসি নীরু। নিরুপমাও অরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, আর তোমার পাজি রমণীও তার কাঠ খোট্টা মেজরকে অনেক ভালোবাসে। নিরুপমার মুখে তুমি সম্বোধন শুনে অরহান রাজ্য জয়ের হাসি দিয়ে নিরুপমা আর তাদের ছোট্ট বাবু অর্পাকে জড়িয়ে ধরে।